মিশর, বালির নিচে চাপা পড়া এক অনন্ত রহস্যের দেশ, যেখানে পিরামিডের ছায়ায় আজও ফিসফিস করে কথা বলে হাজার বছর পুরনো ফেরাওদের আত্মারা। ১৯২৮ সাল, ৪ বাঙালি বন্ধু রায়হান, তারেক, জহিন আর ফয়সাল লন্ডন থেকে পাড়ি জমিয়েছে মিশরের বুকে। উদ্দেশ্য এক প্রাচীন রোমাঞ্চকর অভিযান। তারেক এক ধনী জমিদার পুত্র, যার শখ অ্যান্টিক জিনিস সংগ্রহ করা। জহিন ইতিহাসের ছাত্র, মিশরীয় হায়ারোগ্লিফিক্স পড়ায় ওস্তাদ। ফয়সালের নেশা ফটোগ্রাফি। আর রায়হান, সে পেশায় কেউ না হলেও তার তীক্ষ্ণ বুদ্ধি আর ডিটেকটিভ মাইন্ড যে কোনো স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশকেও হার মানায়। কিন্তু তারা জানত না, এই অভিযান তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। বালির সমুদ্র থেকে একজন করে গায়েব হয়ে যাবে, আর রায়হানকে লড়তে হবে এমন এক রহস্যের সাথে, যার শেকড় লুকিয়ে আছে এক প্রাচীন রানীর অভিশপ্ত অলঙ্কারে। আজ লস্ট টেলসে শুনুন মেগা ডিটেকটিভ অ্যাডভেঞ্চার, অভিশপ্ত মিশর অভিযান। তপ্ত দুপুরের রোদ কায়রোর বাজারের উপর আছড়ে পড়ছে। বাতাসে ভাসছে এলাচ, জাফরান আর পুরনো চামড়ার গন্ধ। তারেক একটা প্রাচীন অ্যান্টিকের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দোকানটা বাজারের একদম শেষ মাথায়, অন্ধকার একটা গলির ভেতর। দেখ রায়হান, জিনিসটা দেখ। তারেক একটা পুরনো ধুলো পড়া চামড়ার পার্চমেন্ট বা পেপাইরেস চোখের সামনে তুলে ধরল। রায়হান তার গোল ফ্রেমের চশমাটা ঠিক করে পার্চমেন্টটার দিকে তাকাল। ওটাতে লাল কালি দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। তারেক, কায়রোর এই বাজারে ট্যুরিস্ট ঠকানোর জন্য এরকম হাজারটা নকল ম্যাপ বিক্রি হয়, তুই আবার অযথা টাকা নষ্ট করছিস, রায়হান শান্ত গলায় বলল। দোকানের মালিক, এক বয়স্ক একচোখা আরব, ফোকলা দাঁতে হেসে উঠল। তার হাসিটা শুকনো পাতার খসখসানির মতো শোনাল। নকল নয় সাহেব, এটা রানী হাটশেপসুতের গুপ্তকক্ষের ম্যাপ। এর ভেতরে আছে দ্য ব্লাড স্ক্যারাব বা রক্তমুখী স্ক্যারাব, রানীর সবচেয়ে দামি অলঙ্কার। কিন্তু মনে রাখবেন, যে ওই রত্ন ছোঁবে, বালির সমুদ্র তাকে গিলে খাবে, ছায়া হয়ে যাবে সে। ফয়সাল সাথে সাথে তার ভারী গ্রাফলেক্স ক্যামেরাটা তুলে বৃদ্ধের একটা ছবি তুলে নিল। বৃদ্ধ ভড়কে গিয়ে চোখ মুখ ঠেকে ফেলল। রায়হান তীক্ষ্ণ দৃষ্টিতে বৃদ্ধের দিকে তাকাল। সে খেয়াল করল বৃদ্ধের ডান হাতের কবজিতে একটা অদ্ভুত ট্যাটু, শেয়ালের মাথাওয়ালা দেবতা আনুবিসের উল্কি। তারেক বৃদ্ধকে কয়েকটা পাউন্ড ধরিয়ে দিয়ে ম্যাপটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলো। আরে ধুর, এসব অভিশাপ কবিশাপ সব গল্প। কাল সকালেই আমরা লুক্সরের দিকে রওনা দিচ্ছি। জহিন এই ম্যাপ ডিকোড করবে। রায়হান কিছু বলল না, কিন্তু তার ডিটেকটিভ মন বলছিল, এই ম্যাপের পেছনে এমন কিছু আছে যা খুব ভয়ঙ্কর। লুক্সর শহর ছাড়িয়ে ভ্যালি অফ দ্য কিংসের কাছাকাছি একটা রুক্ষ পাথুরে এলাকায় তারা তাঁবু ফেলেছে। রাতের বেলা মরুভূমির তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে গেছে। তাঁবুর ভেতর পেট্রোম্যাক্স বাতির হলদেটে আলোয় জহিন আতসকাঁচ দিয়ে পার্চমেন্টটা পড়ায় ব্যস্ত। ফয়সাল তার ক্যামেরার লিন্স পরিষ্কার করছে। পেয়েছি, জহিন হঠাৎ উত্তেজনায় চেঁচিয়ে উঠল। কি পেলি? তারেক কফির মগ হাতে এগিয়ে এলো। জহিন ম্যাপের একটা জায়গায় আঙুল রেখে বলল, এই ম্যাপটা একটা নির্দিষ্ট জায়গার কথা বলছে, অন্ধকার উপত্যকার শেষ প্রহর। এখানে লেখা আছে, রানী হাটশেপসুতের সেই রক্তমুখী স্ক্যারাব কোনো সাধারণ গয়না নয়, ওটা আসলে একটা চাবি, আর এর পাহারাদার হচ্ছে মরুভূমির নিঃশ্বাস। মরুভূমির নিঃশ্বাস? তার মানে কি? রায়হান ভুরু কুচকে জিজ্ঞেস করল। জানি না ভাই, তবে ম্যাপ অনুযায়ী জায়গাটা এখান থেকে মাত্র 2 মাইলের পথ। কাল সকালেই আমরা... জহিনের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ তাঁবুর বাইরের বাতাস প্রচণ্ড ভারী হয়ে উঠল। খামসিন, তারেক চিৎকার করে উঠল। তাঁবুর দড়িগুলো শক্ত করে বাঁধো, নইলে সব উড়ে যাবে। বাতাসের জোর এতটাই যে মনে হচ্ছিল কেউ যেন তাঁবুকাকে দুমড়ে মুছড়ে ফেলতে চাইছে। ফয়সাল, ক্যামেরার বাক্সটা সরা আর বাইরের দিকের দড়িটা একটু টাইট করে দে, তারেক ভেতর থেকে দড়ি টেনে ধরে বলল। ফয়সাল মাথা নেড়ে তার ভারী ওভারকোটটা গায়ে জড়িয়ে নিল। আমি দেখছি বলে সে ক্যামেরাটা গলায় ঝুলিয়ে তাঁবুর বাইরে পা রাখল। রায়হান তাঁবুর পর্দা সামান্য ফাঁক করে বাইরে পাকাল। চারপাশ ধুলোয় অন্ধকার, 2 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফয়সাল, বেশি দূরে যাস না,
রায়হান চিৎকার করল, কিন্তু বাতাসের গর্জনে তার গলা ডুবে গেল। 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। ঝড়ের প্রকোপ একটু কমতে শুরু করেছে, কিন্তু ফয়সালের কোনো খবর নেই। রায়হানের বুকে একটা অদ্ভুত ভয় চেপে বসল। সে হারিকেনটা হাতে নিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। ফয়সাল, এই ফয়সাল! চারদিক নিস্তব্ধ। ঝড়ের পর মরুভূমি যেন অস্বাভাবিক শান্ত হয়ে গেছে। রায়হান হারিকেনটা নিচু করে বালির উপর ধরল। তাঁবু থেকে কয়েক পা দূরেই বালির উপর পড়ে আছে ফয়সালের সেই শখের গ্রাফলেক্স ক্যামেরাটা, লেন্সটা ভাঙা। তারেক আর জহিন দৌড়ে বাইরে এলো। ফয়সাল কোথায়? জহিন কাঁপা গলায় জিজ্ঞেস করল। রায়হান মাটিতে হাঁটু গেড়ে বসল। তার ডিটেকটিভ চোখ বালির উপর ছোট ছোট ডিটেল স্ক্যান করতে শুরু করল। ফয়সাল হারিয়ে যায়নি তারেক, ফয়সালকে কেউ নিয়ে গেছে। রায়হানের গলাটা অস্বাভাবিক ঠান্ডা। কি বলছিস তুই? কে নিয়ে যাবে এই জনশূন্য মরুভূমিতে? তারেক চেঁচিয়ে উঠল। রায়হান হারিকেনের আলোটা বালির ওপর ফেলল। দেখ, এখান থেকে ফয়সালের বুটজুতোর ছাপ তাঁবু থেকে বেরিয়ে এই ক্যামেরা পর্যন্ত এসেছে। কিন্তু তারপর আর কোনো পায়ের ছাপ নেই। সামনে, ডানে, বাঁয়ে কোথাও না। একজন আস্ত মানুষ কি মাঝখান থেকে হাওয়ায় মিলিয়ে যেতে পারে? জহিন ভয় পিছিয়ে গেল। ম্যাপের সেই অভিশাপ, বালির সমুদ্র তাকে গিলে খাবে। রায়হান মাথা নাড়ল। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না জহিন। যদি ফয়সাল বালির নিচে তলিয়েও যায়, তবে এখানে একটা গর্ত বা ধস্তাধস্তির চিহ্ন থাকত। কিন্তু বালির ওপরটা একদম মসৃণ। শুধু... রায়হান ক্যামেরাটার ঠিক পাশে আঙুল দিয়ে বালির একটু অংশ তুলে নিল। শুধু এই দাগটা দেখ। হারিকেনের আলোয় দেখা গেল ক্যামেরার পাশ থেকে একটা খুব সরু সাপের মতো আঁকাবাঁকা দাগ বালির ওপর দিয়ে সোজা পশ্চিম দিকে চলে গেছে, যেন খুব ভারী কিছু একটাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কোনো পায়ের ছাপ নেই। রায়হান বালির ওই অংশটা শুকে দেখল। তার ভ্রূণ কুঁচকে গেল। কি গন্ধ পাচ্ছিস? তারেক জিজ্ঞেস করল। লোবান আর কর্পূর, রায়হান ফিসফিস করে বলল। মিশরীয়রা মমি তৈরি করার সময় এই মশলাগুলো ব্যবহার করত। 3000 বছরের পুরনো গন্ধ এই বাতাসে কিভাবে এলো? ঠিক তখনই পশ্চিম দিকের সেই অন্ধকার বালির পাহাড়ের পেছন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। তারেক আর জহিন ভয়ে জমে গেছে, কিন্তু রায়হান তার এভলভারটা পকেট থেকে বের করে খট করে লোড করল। যেই হোক বা যাই হোক, ফয়সালকে আমি খুঁজে বের করবই। তারেক, ম্যাপটা নিয়ে আয়। আমাদের ওই অন্ধকার উপত্যকার শেষ প্রহরে যেতে হবে। খেলা সবে শুরু হয়েছে। রায়হান, তারেক আর জহিন টর্চের আলোয় সেই আঁকাবাঁকা দাগ অনুসরণ করে এগিয়ে চলেছে। মরুভূমির দিগন্ত এখন দূরে। হঠাৎ রায়হান থামল। দাঁড়া! তাদের সামনে কোনো পাহাড় নেই, আছে বালির এক বিশাল গর্ত। বাতাসের ঝাপটায় বালির উপরের স্তর সরে গিয়ে উন্মোচিত হয়েছে একটি প্রাচীন পাথরের গরাদ, অনেকটা পাতকুয়োর মতো, কিন্তু পাথরগুলো একদম মসৃণ এবং তাতে খোদাই করা আছে নানা অশুভ চিহ্ন। তারেক টর্চ মারল নিচে। রায়হান, নিচে তো সব অন্ধকার। আমার মনে হয় ফয়সালকে এদিকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে। জহিন কাঁপতে কাঁপতে বলল, রায়হান, এই চিহ্নগুলো, এগুলো তো আমি হায়ারোগ্লিফিক্সে পড়েছিলাম। এগুলো কোনো সমাধি নয়, এগুলো কোনো অভিশপ্ত বন্দিশালার প্রতীক। রায়হান টর্চের আলোয় গড়াদের ভেতরটা দেখল। ফয়সালের ওভারকোটের এক টুকরো অংশ গড়াদের লোহায় আটকে আছে। ফয়সাল নিচে আছে, আর সে একা নয়। রায়হান শান্ত গলায় বলল। সে তার পকেট থেকে দড়ি বের করে গড়াদের সাথে বাঁধল। তারেক, আমার ওপর ভরসা রাখ। জহিন, তুই ওপর থেকে আমাদের ওপর নজর রাখিস। নিচে নামার পর জায়গাটা যে সুড়ঙ্গ তা বোঝা গেল। দেওয়ালগুলো 1000 বছরের পুরনো চুনকাম করা, তাতে আঁকা আছে রানী হাটশেপসুতের যুদ্ধের দৃশ্য। অদ্ভুত ব্যাপার, এখানে বাতাস একদম নিথর। রায়হান আর তারেক টর্চ নিয়ে এগোতে থাকল। বাতাসে সেই একই লোবান আর কর্পূরের গন্ধ তীব্র হয়ে উঠছে। হঠাৎ তারা একটা বিশাল কক্ষের সামনে এসে পৌঁছল। সেখানে মাঝখানে রাখা একটি পাথরের টেবিল, আর তাতে সারি সারি রাখা স্ক্যারাব বা গুবর পোকার মূর্তির অলঙ্কার। রক্তমুখী স্ক্যারাব! তারেক বিড়বিড় করে উঠল। তার চোখ দুটো যেন ওই রত্নগুলোর ওপর আটকে গেছে। অলঙ্কারগুলো লালচে পাথরে তৈরি, কিন্তু আলোর নিচে মনে হচ্ছে যেন ওগুলো জীবন্ত। ঠিক তখনই কক্ষের কোণ থেকে একটা আওয়াজ এলো। খসখস, খসখস। রায়হান টর্চ ঘোরাল। ফয়সাল একটা পাথরের পিলারের সাথে শেকলে বাঁধা, তার চোখ দুটো আধবোঝা।
তার সামনে দাঁড়িয়ে আছে সেই একচোখা দোকানদার যে তাদের ম্যাপ দিয়েছিল, কিন্তু এখন তার পোশাক বদলে গেছে। সে এখন অদ্ভুত কোনো মন্ত্র পড়ছে। রায়হান, খবরদার, ওই স্ক্যারাবগুলো ছুবি না, ফয়সাল ক্ষীণ কণ্ঠে চিৎকার করল। দোকানদার বা সেই লোকটা রায়হানের দিকে এক পা এগোল। তার হাতে একটা বিশাল বাঁকানো খঞ্জর। তোমরা কেন এলে? রানী হাতশেপসুতের এই সম্পদ শুধু তাদের জন্য যারা নিজেদের আত্মা উৎসর্গ করে। তোমরা এখন এই মন্দিরের বলি। তারেক ভয় পেয়ে অলঙ্কারগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। সে যেন সম্মোহন বা হিপনোসিসের কবলে পড়ে গেছে। রায়হান পরিস্থিতি বুঝে গেল। লোকটা কোনো জাদুকর নয়, সে কোনো সাইকোলজিক্যাল কেমিক্যাল ব্যবহার করছে, যা এই বন্দিশালায় জমা হয়ে আছে। তারেক, দাঁড়াত! রায়হান চিৎকার করে উঠল। কিন্তু তারেক শুনল না। সে রক্তমুখী স্ক্যারাবটা ধরার জন্য হাত বাড়াল। রায়হান দেরি না করে তার রিভলভার থেকে ওপরের ছাদের দিকে গুলি চালাল। পাথর খসে পড়তেই ছাদ থেকে বালির এক বিশাল স্রোত এসে নিচে পড়ল। ধুলোয় চারিদিক ভরে গেল। দোকানদারটি ঝাপসা দৃষ্টিতে গুলি খুঁজছিল। রায়হান সেই সুযোগে ফয়সালের শেকলের তালার দিকে তাক করে গুলি চালাল। তালায় ঠিকঠাক নিশানা লাগল। ফয়সাল মুক্ত হল। পালিয়ে যা! রায়হান চিৎকার করল। তারা সুড়ঙ্গ দিয়ে দৌড়তে শুরু করল। পেছনে সেই লোকটার চিৎকার আর অমানুষিক শেকলের শব্দ। তারা যখন গর্তের গড়াদের নিচে পৌঁছল, দেখল জয়িন উপর থেকে দড়ি ঝুলিয়ে রেখেছে। তারে কালের উপরে উঠল, তারপর ফয়সাল। রায়হান যখন দড়িটা ধরল, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত তার পা খামচে ধরল। সেই লোকটা। তারেক, দড়ি টান! রায়হান চিৎকার করল। তারেক আর জয়িন তাদের সমস্ত শক্তি দিয়ে দড়ি টানল। লোকটা রায়হানের পা ছেড়ে দিতে বাধ্য হল, কারণ ছাদ থেকে বালির বিশাল স্রোত নামতে শুরু করেছে। তারা তিনজন কোনো মতে গর্ত থেকে উপরে উঠে এল। কিছুক্ষণের মধ্যেই সেই গর্তটা সম্পূর্ণ বালিতে ভেকে গেল। লোকটা ভেতরেই আটকা পড়ে গেল। তারা মরুভূমির মাঝখানে হাঁপাচ্ছে। ফয়সাল এখনও আধমরা। তারেক পকেট থেকে একটা স্ক্যারাব পাথর বের করল। সে হয়তো লোভের বশবর্তী হয়ে এটা তুলে এনেছে। তারেক, ওটা ফেলে দে! রায়হান চিৎকার করল। তারেক পাথরটার দিকে তাকিয়ে দেখল পাথরের ভেতরে একটা রক্তবর্ণের আলো স্পন্দিত হচ্ছে, ঠিক মানুষের হৃৎপিণ্ডের মতো। তারেকের হাতের চামড়া পুড়ে কালো হয়ে যাচ্ছে। রায়হান, আমার হাত, আমি সরাতে পারছি না। তারেক যন্ত্রণায় ছটফট করছে। তারেক বালির ওপর আছড়ে পড়ে ছটফট করছে। পাথরটি তার হাতের কবজি থেকে কনুই পর্যন্ত কালো শিরা হয়ে ছড়িয়ে পড়ছে। তার গলার স্বর বদলে যাচ্ছে, কেমন যেন ঘরে পুরনো কবরের নির্জনতার মতো। আমি জ্বলছি রায়হান, ওটা আমাকে খেয়ে ফেলছে! তারেক যন্ত্রণায় চিৎকার করে উঠল। রায়হান তার ব্যাগ থেকে ছুরি বের করল। সে বুঝতে পেরেছে এটা অলৌকিক নয়, এটা এক ধরনের প্রাচীন জৈবিক পরজীবী। সে তারেকের কনুইয়ের ওপর দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধল, যাতে রক্ত চলাচল বন্ধ হয়। জহিন, ম্যাপটা দে। ম্যাপের উল্টো দিকে কোনো লিপি আছে কিনা দেখ। রায়হান হাঁপাচ্ছে। জহিন কাঁপতে কাঁপতে ম্যাপটা হাতে নিল। এখানে হায়েরোগ্লিফিক্সে লেখা, রক্তের স্বাদ নিতে হলে রক্তই দিতে হবে। অভিশাপ মুছে যাবে যখন স্ক্যারাব তার আদি নিবাসে ফিরবে। আদি নিবাস? রায়হান আকাশের দিকে তাকাল। রানী হাতশেপসুতের সমাধিকক্ষ তো আমরা খুঁজে পাইনি। আমরা শুধু একটা বন্দিশালায় ছিলাম। ওই মন্দিরেই সেই স্ক্যারাবের মূল জায়গা আছে। তারা আবার দৌড়াতে শুরু করল, কিন্তু এবার তারা সাধারণ কোনো সুড়ঙ্গ খুঁজছিল না। রায়হান খেয়াল করল, সূর্যাস্তের আলো যখন বালির উপর পড়ছে, তখন ছায়াগুলো কোনো একদিকে ইঙ্গিত করছে। তারা সেই ছায়া অনুসরণ করে একটা প্রাচীন স্তূপের কাছে পৌঁছল। স্তূপের ভেতর কোনো পাথরের দরজা নেই, আছে এক বিশাল পাথরের মূর্তি। তারা মূর্তিটির পেছনে গিয়ে দেখল এক গোপন সিঁড়ি। নিচে নামতেই তারা দেখল এক বিশাল কক্ষ। সেখানে কোনো বন্দিশালা নেই, আছে এক বিশাল রাজকীয় সমাধি, রানী হাতশেপসুতের সমাধি। মাঝখানে রাখা রানী হাতশেপসুতের মমি। তার গলা থেকে ঠিক ওই পাথরের মতো একটি খাঁজ খালি দেখা যাচ্ছে। তারেক, ওটাকে ওখানে রাখ! রায়হান গর্জে উঠল। তারেক তখন অমানসিক শক্তিতে মমিটার দিকে এগিয়ে যাচ্ছে। তার হাত থেকে কালো শিরা এখন তার ঘাড় পর্যন্ত পৌঁছেছে। সে প্রায় অচেতন।
রায়হান আর জহিন তাকে জাপটে ধরেছে। তারেক যখনই মমির গলার কাছে পাথরটি নিতে গেল, তখনই সেই একচোখা দোকানদার যাকে তারা মন্দিরে আটকে ফেলেছিল, সে আবার পেছন থেকে বেরিয়ে এলো। তার গায়ে বালির আস্তরণ, সে যেন মাটির নিচ থেকে উঠে এসেছে। তোমরা আমাকে আটকে রেখেছিলে, কিন্তু মন্দিরের রক্ষক মরতে জানে না, সে চিৎকার করে উঠল। রায়হান আর দোকানদারের মধ্যে শুরু হল ধস্তাধস্তি। রায়হান দেখল দোকানদারটিও স্ক্যারাবের প্রভাবে আক্রান্ত, তার চোখ দিয়ে রক্ত পড়ছে। রায়হান সুযোগ বুঝে তারেকের হাতটা মমির গলার সেই খাঁজে চেপে ধরল। পাথরটি মমির গলায় বসতেই পুরো কক্ষ কেঁপে উঠল। সেই কালো শিরাগুলো তারেকের শরীর থেকে টেনে মমির ভেতরে চলে যেতে শুরু করল। তারেকের চিৎকার থেমে গেল, সে জ্ঞান হারাল। পুরো সমাধিঘর যেন একটা বিশাল ভ্যাকিউম বা শূন্যতা তৈরি করল। দোকানদারটি স্ক্রিমড করে বালির স্তূপে পরিণত হয়ে গেল। ভোর হয়েছে। রায়হান আর জহিন বালির উপর বসে আছে। তারেক এখনো অচেতন, কিন্তু তার হাতের সেই কালো দাগ মিলিয়ে গেছে। ফয়সাল ক্যামেরার লেন্সটা হাতে তুলে নিল। সব শেষ। রায়হান দূরে দাঁড়িয়ে থাকা সেই মমিঘরের স্তূপটার দিকে তাকাল। সেখানে এখন শুধুই বালি। সে বুঝতে পেরেছে মানুষ সবসময়ই লোভের বলি হয়। এই রহস্য কোনো অভিশাপ ছিল না, ছিল এক প্রাচীন রাসায়নিক আর পরজীবীর কারসাজি, যা রক্ষকেরা প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রেখেছিল, যাতে কেউ রানীর ধনসম্পদ লুট করতে না পারে। আমরা বেঁচে ফিরেছি, এটাই বড় কথা, কিন্তু ওই প্রাচীন রানীর অলংকার যেটা বালির নিচে হারিয়ে গেল, ওটা হয়তো সেখানেই ভালো আছে। তারা যখন ফিরে আসছিল, ফয়সাল তার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলল। সেই ছবিতে দেখা গেল স্তূপের ওপর একটা ছোট কালো রঙের গুবরে পোকা বালির ওপর এঁকে যাচ্ছে এক অদ্ভুত চিহ্ন। রহস্যটা শেষ হয়নি, শুধু অন্য এক অধ্যায়ের অপেক্ষায় আছে। মিশর থেকে 4 বন্ধু ফিরে তো এলো, কিন্তু সেই রহস্যময় অভিজ্ঞতার দাগ তাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে। লোভের পরিণাম সবসময়ই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মেগা অ্যাডভেঞ্চার সিরিজ? ফ্যারাওয়ের অভিশাপ ও রক্তমুখী স্ক্যারাবের এই জার্নি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। লস্ট টেলসের পরবর্তী গল্পে আমরা আবার ফিরব কোনো অজানা রহস্য বা হাড় হিম করা ভৌতিক কাহিনী নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক সত্য আছে যা আমাদের কল্পনার বাইরে। শুভরাত্রি।